এক জিনিসের 10 মাথা, সব হবে থেতা থেতা। আমি কুমিল্লার ভাষায় থেতা থেতা হচ্ছে মানে সব উড়াই দেওয়া বা একদম গায়েব করে ফেলা। ধন্যবাদ বাংলাদেশকে, দেখিয়ে দিয়েছে, কাজের কাজ করেছে। সেই কারণে বলে ডক্টর ইউনূসের সরকার যে সংস্কারগুলো করছে এটা বাংলাদেশের কল্যাণে করছে। হারানো সেই গৌরব হয়তোবা ফিরে পেতে পারে। তো ধন্যবাদ ইউনূস সাহেবকে তার এমন কঠোর সিদ্ধান্তের জন্য। ডক্টর ইউনূস সরকার বিরাট বিরাট সিদ্ধান্ত নিয়ে জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে। অকল্পনীয় সুখবর, যেটা অনেকে এখনো কল্পনা করতে পারেন না। এটা কল্পনা করতে পারেন এখনো? একটি বড় নিউজ জাতিকে দিয়েছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণ যেই জিনিসটি চাচ্ছে ঠিক সেরকম একটি নিউজ কিন্তু তিনি দিয়েছেন। ডক্টর ইউনূস কিন্তু প্রথম ধাপ এগিয়ে গেলেন। অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কসাই কামালকে ফিরিয়ে আনার মাধ্যমে এই সাফল্য শুরু হয়েছে। এই চমৎকার এক সাফল্য আমরা দেখতে পাচ্ছি, অকল্পনীয় সাফল্য বলা যেতে পারে। বলা যায় ভারত বাধ্য হয়েছে আসাদুজ্জামান খান কামালকে প্রথমে পাঠাবে, তারপরে শেখ হাসিনাকে পাঠাবে, তারপর পর্যায়ক্রমে যাদের বিরুদ্ধেই দণ্ড হবে, যেমন ওবায়দুল কাদের আছে, আরো অনেকে আছে, তাদেরকে ফেরত পাঠানো হবে। এটা দুই পক্ষের স্বার্থের কারণে এটা করবে। নেগোসিয়েশন হয়তো হয়েছে পদ্মার অন্তরালে, যেটা আমরা এখনো জানি না। বাংলাদেশ এশিয়ার ভিতরে একটা সামরিক শক্তি হিসাবে আবির্ভূত হবে, তাহলে হয়তো আওয়ামী লীগের চূড়ান্ত পতন বা ধ্বংস অনিবার্য এই জায়গাতে। বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। কিন্তু এবার নরেন্দ্র মোদী একটু পোল্টি মারতেছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ আরো যারা ভারতে পালাতক আছেন তাদের কপাল পুড়তে যাচ্ছে। ভারত অন্যরকম। ডক্টর ইউনূস কিন্তু প্রথম ধাপ এগিয়ে গেলেন। অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কসাই কামালকে ফিরিয়ে আনার মাধ্যমে এই সাফল্য শুরু হয়েছে। এই চমৎকার এক সাফল্য আমরা দেখতে পাচ্ছি, অকল্পনীয় সাফল্য বলা যেতে পারে। বলা যায় ভারত এক কথায় সফল হয়ে বাধ্য হয়েছে বা রাজি হয়ে গিয়েছে আসাদুজ্জামান কামালকে ফেরানোর মাধ্যমে হাসিনা প্রত্যাবর্তনের ধারাবাহিক প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ শুরু হবে। এবং কসাই কামালের যদি ফাঁসি হয়ে যায়, এই দেশের অপরাধীদের মনে স্থায়ীভাবে বসে যাবে ব্যাপারটি, কোনো অপরাধী আসলে অপরাধ করে ছাড় পাবে না। এই সাফল্য ডক্টর ইউনূস দেখাচ্ছেন। এরপরে আপনি দেখেন ইউনূস শপথ হওয়ার পর হাসিনা বলছে চলে আসবে। এরপরে কি হয়েছে, বিচার যখন শুরু হইলো তখন বলতেছে না বিচার তো শুরু করতে পারবে না। এরপরে বিচার ঠিকই শুরু হয়ে গেল। এরপরে আইসিটি পুনর্গঠিত হলো, আপনার প্রসিকিউটর নিয়োগ হলো, বিচার শুরু হলো, রায় হলো, ফাঁসির রায় আসলো। একের পর এক কিন্তু ইউনূস ঠিকই একাগ্রচিত্তে নিজের কাজ করে গিয়েছেন। ডক্টর ইউনূসের যে জনপ্রিয়তা, যে সমর্থন, এই সমর্থন যদি ডক্টর ইউনূস মনে প্রাণে টের পায়, আর ডক্টর ইউনূসের শক্তিমত্তা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মানুষ যদি একবার মনে প্রাণে বুঝে যায়, তাহলে দুইটির মধ্যে ডক্টর ইউনূস এবং সাধারণ মানুষের মধ্যে যে বন্ডিং তৈরি হবে, সেই বন্ডিংয়ের কারণে এদেরকে আর কেউ রোখাতে পারবে না এবং মিডিয়ার জবাবদিহিতার ক্ষেত্রটিও তখন সামনে চলে আসতে পারে। এই কারণেই মিডিয়া একে তো করেছে, মানুষের মধ্যে সন্দেহ বিভেদ তৈরি করেছে, রাজনৈতিকগুলোর মধ্যে বিভেদ তৈরি করেছে, নানান প্রশ্ন অপপ্রশ্নের মাধ্যমে প্রশ্ন করার স্বাধীনতার নামে তারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে। এখন ভারত জাতিসংঘ থেকে যেই সুযোগ সুবিধাগুলো পায়, এই সুযোগ সুবিধা ভারতের বাতিল হয়ে যেতে পারে, যে কারণে ভারত আমাদের চিঠিকে উড়িয়ে দিতে পারেনি। তৌহিদ শয়তান পররাষ্ট্র উপদেষ্টা বাধ্য হয়েছে ভারতকে চিঠি দিতে ইউনূসের কড়া নির্দেশের কারণে, এবং সেই চিঠি কোনোভাবেই ভারত উপেক্ষা করতে পারেনি। উপেক্ষা তো করতে পারেইনি, বরং বলছে আমরা যাচাই বাছাই করে দেখছি, এবং কসাই কামালকে ফেরত দেওয়ার মাধ্যমে তারা আমাদের সাথে সেই নেগোসিয়েশন শুরু করতে যাচ্ছে। এবং এটি হচ্ছে ডক্টর ইউনূসের চূড়ান্ত সাফল্যের ক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল আপনি বলতে পারেন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে, সেমিফাইনাল হবে হাসিনাকে ফিরিয়ে আনার মাধ্যমে, আর চূড়ান্ত সাফল্য হবে একজন চরম অপরাধী, বিশ্বের ধিকৃত অপরাধী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মাধ্যমে তার চূড়ান্ত সাফল্য হবে। এবং তখন আবার কি হবে জানেন, যদি ডক্টর ইউনূস থাকতেই এই ঘটনা ঘটে, তাহলে ইউনূসের জনপ্রিয়তার পারদ আবার উঠে যাবে। মানুষ তো এমনিতেই এই দেশের টকশো ফকশো নিকল ফিকল কাজী জেসিন ফেসিন, প্রথম আলো, বালের আলো, এগুলাকে কেউ বিশ্বাস করে না। আপনি আবারও বলেছি, আমি বারবার বলি, এই যে ওয়াকারের কথা, বাংলাদেশের 36টা টেলিভিশন চ্যানেলের কথা, প্রথম আলো, যুগান্তরের যত আলাপ আলোচনা, সব মিলিয়ে একদিনে যে ইউটিউবে যে ভিউ হয়, শুধু এক ইলিয়াসের সেই ভিউ হয়, এক পিনাকির সেই ভিউ হয়। ডক্টর ইউনূসের পিছনে যারা আছে, এটা হইল ডক্টর ইউনূসের একটা সাকসেস অফ ডেসপারিজম, ডেসপারেট সাফল্য আমি বলতে পারি। মাত্র 14 মাসের মাথায় কতগুলো কাজ করেছে। মিডিয়া যদি এগুলো প্রচার করতো, মিডিয়া তো বলতে পারেন মিডিয়া এখন একটা ইউনূস বিরোধী চক্র বা ফ্যাসিবাদী চক্র বা হাসিনা চক্র। বাংলাদেশের মিডিয়াই ফ্যাসিবাদী চক্র, এখানে সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। এটাই চূড়ান্ত সত্য কথা, আমরা যা দেখছি বুঝতে পারছি। হঠাৎ করেই বাংলাদেশের জন্য রাজনীতিতে অকল্পনীয় সুখবর, যেটা অনেকে এখনো কল্পনা করতে পারেন না। হাসিনাকে ফেরত আনা হবে।
হাসিনাকে ফেরত দিবে অথবা আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে, কামালকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে। এটা কল্পনা করতে পারেন এখনো? অনেকের মাথায় ঢোকে? ডু ইউ বিলিভ ইট? না, এই জন্যই বলছি অকল্পনীয়। হ্যাঁ, এটা হতে পারে। দর্শক, এরকম আভাস মিলছে হাসিনাকে ফেরত আনার গ্রাউন্ড তৈরি হচ্ছে। আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে ভারত, সরকারের পক্ষ থেকে এই আভাস দেওয়া হচ্ছে। এবং যদি ফেরত দেয় তো নিশ্চিত কিছু সামান্য প্রসিডিউরের পরেই আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেওয়া যাবে। এখন হাসিনা, কামাল, পুরো আওয়ামী লীগ ভারতের গলার কাটা, ভারতের কোনো লাভ নেই। এতদিন হাসিনাকে রেখেছিল, কিন্তু এখন হাসিনাকে রাখতে ভারতকে যে কত ঘাটের পানি খেতে হবে, কত ঝামেলা পোহাতে হবে। অন দি আদার হ্যান্ড, ভারতের মধ্যেও আন্দোলন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেন। আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেন হাসিনাকে লালন পালন করবো? আওয়ামী লীগ বাংলাদেশে, ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস করবে, এটা কেন আমরা হতে দিব? মানে ভারতের জন্য, ভারতের জাতীয় স্বার্থের জন্য এটা একটা বড় থ্রেট। তো এই জায়গায় ইউনূস সরকার তো বসে নাই, তারা নানান তৎপরতা চালাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, বন্দি প্রত্যার্পণ ট্রিটি রয়েছে, যে চুক্তির অব্লিগেশন রয়েছে ভারতের উপর ফেরত দেওয়ার ক্ষেত্রে। অতীতে অনেক আসামিকে বাংলাদেশ ফেরত দিয়েছে, ভারত ফেরত দিয়েছে, নজির রয়েছে। এখন এটা ভারত কিভাবে ওভারলুক করবে? ইটস ভেরি টাফ। এখন সারা পৃথিবীর চোখে ফাঁকি দিয়ে, আইন অমান্য করে, বাধ্যতামূলক চুক্তি লঙ্ঘন করে হাসিনাকে ফেরত দিবে না, এটা কঠিন। এখন এটা হতে পারে যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, যার ফলে ভারত যে কাজটা করতে পারে বলে আমরা আভাস পাচ্ছি, হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া, যাতে ভারতের কোনো ঝামেলা না থাকে যে আমার দেশে তো নাই, এখন যেখানে আছে সেখানে যোগাযোগ করো, পূর্ব তিমুর বা অন্য কোথাও। পূর্ব তিমুর নিয়ে একটা আলোচনা হচ্ছিল। আর কয়েকজনকে ফেরত দেয়া, সবাইকে ফেরত দেওয়ার দরকার নেই, কয়েকজনকে ফেরত দিলে তখন বাংলাদেশ সরকারও বলতে পারে যে ঠিক আছে, যা দিয়েছেন আর দেওয়ার দরকার নাই, এখন সব স্বাভাবিক। সবাইকে ফেরত দিতে হবে, এটা বাংলাদেশ অত জোরালো ভূমিকা নাও নিতে পারে। কারণ সরকারের একটা টার্গেট হচ্ছে মিনিমাম 1-2 জনকে ফাঁসি দিয়ে দেখানো, তাদের সক্ষমতা প্রমাণ করা। এটা যদি করে যেতে পারে তাহলে এটা আরেকটা ইতিহাস হবে। এই জায়গায় আসাদুজ্জামান খান কামালকে ডক্টর ইউনূস টার্গেট করেছে যে ওকে এনে ফাঁসি দেওয়া যায় কিনা। ভারতের সাথে নানানভাবে এই বিষয়ে কথা বলেছে, এমনকি ডক্টর খলিলুর রহমান যে ভারতে গিয়েছিল, অজিত দোভাল থেকে শুরু করে ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন। এবং সর্বশেষ যে আভাস মিলছে যে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিয়ে ভারত তার গলার কাটা সরাতে যাচ্ছে, যাতে শেখ হাসিনাকে এর ফাঁকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যায় বা এগুলো নিয়ে ঝামেলা না হয়। এমনকি দেখেন, ফরেন পলিসি অপারেট হয় বেসড অন ন্যাশনাল ইন্টারেস্ট। এখানে কোনো প্রেম প্রীতি চলে না। আপনার স্বার্থ না থাকলে আপনি তাকে 1 সেকেন্ডও চিনেন না। ফরেন পলিসি এটাই, যেটাকে আমরা বলি রিয়ালিজম, বাস্তববাদের ভিত্তিতে। এখানে দয়া মায়া বলতে কিছু নাই, ইন্টারেস্ট সবার ঊর্ধ্বে। সেই জায়গায় হাসিনা কি, কার মেয়ে, এগুলোর কোনো গুরুত্ব নেই। হাসিনাকে রাখলে লাভ কি, না রাখলে লাভ কি, এটাই হচ্ছে ভারতের কাছে বিবেচ্য। এতদিন লাভ ছিল, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখন আর কোনো লাভ নেই। এখন গলার কাটা সরানো ভারতের জন্য জরুরি। এমনকি এই ঝামেলা এড়ানোর জন্য ভারত যদি হাসিনাকে বিষ প্রয়োগ করে হত্যা করে, তাতেও অবাক হবে না। কারণ ঝামেলা তো গেল, ফেরতও দেওয়া না। ফেরত দিলে আবার একটা সমস্যা আছে, যে পরবর্তীতে কেউ ভারতের দালালি করতে চাইবে না। যে হাসিনা যে নগ্ন দালালি করেছে, ভারতের সব ধরনের সার্ভিস দিয়েছে, যে স্টাইলের কথা বলেছে ওইটাই দিয়েছে, তারপরও হাসিনাকে ফেরত দিয়ে দিল। পৃথিবীর কেউ আর ভারতের দালালি করবে না। অবশ্যই এটাই হওয়া উচিত, কিন্তু এই জন্য ভারত যেহেতু গ্লোবাল হেজিমনি হতে চায়, অনেক জায়গায় দালাল দরকার, এই জন্য হাসিনাকে ফেরত দিতে চাইছে না। কিন্তু হাসিনাকে ফেরত না দিয়ে যদি হত্যা করতে পারে, বলবে যে স্বাভাবিকভাবে মারা গেছে, আমরা তার ফেরত দেইনি, তাহলে এটা ভারতের জন্য লাভ। তা ভারত হাসিনাকে হত্যা করতে পারে, বলা যায় না। আর যদি সেটা করতে না পারে, কারণ এখনকার যুগে আবার এইসব হত্যা করলেও ধরা পড়ার একটা চান্স থাকে, তখন আবার উল্টো অ্যাকশন হতে পারে। ওই পথে না গেলে ইউনূস যদি জোরালো চেষ্টা করে এবং করছে, কামালকে ফেরত দিয়ে পরিস্থিতি শান্ত করতে পারে, আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা আমরা দেখছি। কেউ হয়তো জামাত করে, কেউ হয়তো আওয়ামী লীগ করে, কেউ হয়তো জাতীয় পার্টি করে, কেউ হয়তো এনসিপি করে, কিন্তু খালেদা জিয়াকে সবাই ভালোবাসে। আমি আবারও এইটা বলি, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি উনি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের মাঝে ফেরত আসেন। এবারে অন্য প্রসঙ্গে, জামাত প্রসঙ্গে একটা কথা বলতেই হয়। আজকে আপনারা দেখেছেন জামাতের একটা সম্মেলন ছিল, সেখানে নিচের যে গালিচা পাতা হয়েছিল লাল সবুজের একটা সংমিশ্রণ করে, যেটা বলা হচ্ছে যে জামাত বাংলাদেশের পতাকাকে পাড়িয়ে তার এই অনুষ্ঠানটা করেছে। ছবিটা দেখুন, এই ছবিটা বাংলাদেশ জামায়াতের নয়, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। দেখুন, এই লাল সবুজ দিয়ে এর আগে আওয়ামী লীগও নিচের পাটাতন সাজিয়েছে। ছবিটা দেখুন, বিএনপিও লাল সবুজের আঙ্গিকে নিচের পাতাতল সাজিয়েছে। ছবিটা দেখুন,
এখন আপনি বলতে পারেন তাহলে কি জামাতও সাজিয়েছে? না, জামাত যেটা আপনি ছবিটা আগে দেখেছেন লাল সবুজের সংমিশ্রণে, এটা আসলে আজকে জামাতের ফ্লোর ছিল না। জামাতের ফ্লোর ছিল এইটা। কোনো কিছু সমালোচনা করবার আগে একটু ঘেটে ঘুটে সমালোচনা করবেন, একটু জেনে শুনে সমালোচনা করবেন। তাহলে যারা আপনার সমালোচনা শুনবে, যারা আপনাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসটা থাকবে আপনার উপর। আপনারা যারা আজকে এটা নিয়ে আলোচনা করেছেন যে জামাত লাল সবুজকে অপমান করেছে, আমি তাদের দৃষ্টিগোচর করে বলছি, এই যে ছবিটা আপনারা দেখছেন, এইটা অরিজিনাল জামাতের ছবি নয়, জামাতের আজকের ছবি নয়। আমি এখন যে ছবিটা দেখাচ্ছি এটাই হলো জামাতের ছবি। প্রথম ছবিটা এআই দিয়ে বানিয়ে কেউ কেউ এটাকে বাজারে ছেড়েছে জামাতকে ছোট করার জন্য। এসব করে জামাতকে পিছনে ফেলে রাখতে পারবেন? আপনারা জানেন না জামাতের কি অবস্থা, আপনারা দেখছেন না জামাতের কি পপুলারিটি, আপনারা দেখছেন না জামাতের মানুষের মানসিকতা, যারা ভোট দেবে তারা কত পার্সেন্ট লোক বলছে জামাতকে ভোট দেবে। জামাতকে ঠেকাতে হলে আপনাদের যারা ঠেকাতে চান তাদেরকে জামাতের চাইতে ভালো কাজ করতে হবে। অনেক উপদেষ্টারাই নাকি এখন ইলেকশন করবেন, আমরা আগে থেকে শুনেছি। উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম করবে, সেটা চলে এসছে। এরপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া করবে, এটাও শুনেছি। মাহফুজ আলম করবে, সেটাও শুনেছি। এখন শুনতে পাচ্ছি আরও অনেকেই নাকি এবার ইলেকশন করবে। উপদেষ্টার থেকে গিয়ে কথাটি বলেছেন শফিকুল ইসলাম সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, এবং সচিব ভুইয়াও বলেছে। কারা করবে? অনেকেই করবে, তাই না? করুন, দেশ তো আপনাদের। আপনারা কোত্থেকে এসেছেন কেউ আপনাদের চিনতেও না, জানতেও না। আপনারা আসিফ নজরুল সাহেবকেই সবাই চিনত তার এই আন্দোলনের সময় তার ভূমিকার জন্য। আপনারা কেউ তো আন্দোলনেও ছিলেন না। প্রফেসর ইউনূস স্যার আপনাদেরকে বসিয়ে দিয়েছে, এখন বাংলাদেশ সরকারে আছেন, এখন আপনাদের ইলেকশন করবার কুরকুরানি উঠেছে। করুন না, করে পাশ করে আসুন। শুধু টাকা দিয়ে এখন ইলেকশন করলে পাশ করতে পারবেন না। মানুষের দেমাগ খুল গয়া, এই যে বাত্তি কা দেমাগ কা বাত্তি হয় না, ও খুল গয়া। আমি বাংলাদেশের মানুষের এই দেমাগের বাত্তি খুলে গেছে, এখন আর কাউকে ধোকা দিতে পারবেন না। আপনি উপদেষ্টা হন, আপনি যে চেষ্টাই হন, কোনো লাভ নেই। খামাখা ইলেকশন করে ওই পয়সাগুলো নষ্ট করবেন। যে পপুলারিটিটা পাইছেন, 2-4টা মানুষের চিন্তা, মানুষ এখন থুতু দিবে, কেউ দাঁড়ায় না ইলেকশনে। আর সজীব ভুইয়া আর মাহফুজ ওরা তো এই দল ভাঙাভাঙি নিয়ে যা শুরু করছে, এনসিপির মানুষ এনসিপিতে নেয়, বিএনপিতে গেছে, বিএনপিতে যান, যা স্বতন্ত্রভাবে পাশ করে আসেন, দেখি কি করে পাশ করেন। আমার তো মনে হয় না, কারণ মাহফুজ যেমন তেমন সজীব ভুইয়া সম্পর্কে বাংলাদেশের মানুষের খুব একটা ভালো ইমপ্রেশন নেই। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর বা ইঙ্গিত বলতে পারেন, যেটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের দায়িত্ব নিয়ে তার ফেসবুক পোস্টে বলেছেন। কি বলেছেন? বলেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করবে। এটা তার প্রত্যাশা। হঠাৎ করে এই প্রত্যাশাটা কেন? নিশ্চয়ই ইঙ্গিত আছে যে ঠিক আছে, এমন হতে পারে যে আসাদুজ্জামান খান কামালকে প্রথমে পাঠাবে, তারপরে শেখ হাসিনাকে পাঠাবে, তারপর পর্যায়ক্রমে যাদের বিরুদ্ধেই দণ্ড হবে, যেমন ওবায়দুল কাদের আছে, আরো অনেকে আছে, তাদেরকে ফেরত পাঠানো হবে। আরেকটা হতে পারে যে ভারত হয়তো নেগোসিয়েশন করেছে বাংলাদেশের সাথে যে ঠিক আছে শেখ হাসিনা থাকুক, এটার সাথে যেহেতু ভারতের একটা আবেগ ভালোবাসা সম্পর্ক আছে সেই 1971 সাল থেকে, সুতরাং এটাকে বাদ দাও, এটা চুপচাপ থাকবে, বাকি যারা তাদেরকে নিয়ে যাও। যেমন আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ বাকি যারা থাকে তাদের উপরে তো আর কমিটমেন্ট নেই। আর এটা থাকলেও বিপদ, কারণ ভবিষ্যতে যখন নাকি ভারতের অপরাধীরা দলে দলে এইভাবে পালায় বাংলাদেশে আসবে, বাংলাদেশ তখন যদি ফেরত না দেয় তখন ভারত আর চাইতে পারবে না। তো সুতরাং এটা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বাকি যারা দণ্ডিত থাকবে তাদেরকে বিচ্ছিন্ন করা হবে, এরকম কোনো আলোচনা কি হয়েছে কিনা? কারণ আমরা জানতে পারতাম যদি খলিলুর রহমান যদি মুখ খুলতেন কি আলোচনা হলো অজিত দোভালের সাথে, সেটা যদি খোলাসা করতেন তাহলে বোঝা যেত। কারণ এটার একটা ফয়সলা হইতে হবে, কারণ এটা ফয়সলা না হলে যেটা হবে, ভারত বেকায়দায় থাকবে, বাংলাদেশও বেকায়দায় থাকবে, দুই দেশই বেকায়দায় থাকবে। কারণ এটা তো একটা পলিটিক্যাল সিদ্ধান্ত হয়ে গেল যে গণহত্যার বিচার হবে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে, আর সেই আসামিগুলো সব ভারতে অবস্থান করে থাকবে, নিরাপদে থাকবে, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না, এটা ভারত বলছে। এই কারণে তারা হয়তো একটা মাঝামাঝি লাইন নিতে চাচ্ছে যে না ঠিক আছে, তারা কোনো অপরাধীদেরকে আশ্রয় দেবে না। এমন হইতে পারে যে আরো সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে হয়তো আরেকটা তৃতীয় দেশে তারা ট্রান্সফার করতে পারে, চলে যেতে বলতে পারে বা ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু বাকিদের বেলায় তারা ওই প্রত্যার্পণ যে চুক্তি আছে সেই চুক্তিটাকে সমুন্নত রাখতে চায়। এটা ভারতও আবার তার নিজের স্বার্থে, কারণ ভারতের বিচ্ছিন্নতাবাদী অনেক অপরাধী বাংলাদেশে অনুচ্ছেদ ক্রিয়ার মতন তারা যদি বাংলাদেশে আশ্রয় নিতে থাকে তাহলে তারাও কিন্তু বেকার পড়বে। ফলে এটা দুই পক্ষের স্বার্থের কারণে এটা করবে। আর ভারত তো তার শেখ হাসিনার প্রতি একটা অবস্থান রাখবে, তার এই না পুরো আওয়ামী লীগের প্রতি রাখবে, আওয়ামী লীগের সকল নেতাদের প্রতি কমিটমেন্ট রাখবে না। ওটা রাখতে গেলে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক জোড়া হবে না। তো জোড়া দিতে গেলে তার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাজ এ হোল যদি আওয়ামী লীগ শেখ হাসিনা সহ নিয়ে যদি তারা করতে চায় তাহলে এটা একটা বিরূপ
ধারণার জন্ম নেবে এবং সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না। হয়তো সেই সব কারণে এটা একটা নেগোসিয়েশন হয়তো হয়েছে পদ্মার অন্তরালে, যেটা আমরা এখনো জানি না। এটা জানতে পারলে ভালোই তো। আর এটাও ঠিক যে কূটনৈতিক আলাপ আলোচনার সবকিছু ইমপ্লিমেন্ট হওয়ার আগে জানানোটাও রীতি না। কিন্তু শফিকুল আলমের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কিছু একটা হয়েছে। একটা মানে দেখবেন যে এখন কিন্তু শেখ হাসিনা খুব বেশি আর এই দণ্ডের পরে এটা একেবারে ভয়ঙ্কর একটা খারাপ অন্যায় করছে এটা মিলাজে মানে ঘন্টায় ঘন্টায় যে বিভিন্ন জনের সঙ্গে যে আলাপ আলোচনাগুলো করা, জুম মিটিং করা, বক্তব্য দেয়া, ভাষণ দেয়া, সেই কাজগুলো কিন্তু হচ্ছে না। তার মানে ভারতও বুঝতে পারছে যে শেখ হাসিনা যত মুখ খুলবে সম্পর্কে তত অবনতি করতে থাকবে। সুতরাং এমনিতেই তার দণ্ড, এমনিতেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়া হচ্ছে না, তার মধ্যে যদি সে বলতে থাকে এটা ভারত বেকায়দা করবে। ভারত তার নিজের স্বার্থে শুধু এইটুকু করবে, হয়তো শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাকিদের বেলায় করবে না। তো এইটা হলে যেটা হবে, ভারতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়া যাবে। তখন তারা মনে করবে যে ভারতও তাদের জন্য নিরাপদ না। তখন ভারত